যদি বাঁচতে চান তাহলে আনন্দ করবেন। তখন সে জিজ্ঞেস করে যে কী করে আনন্দ করব? কাজ করবেন, কাজ করলে আনন্দ, ওই আনন্দ থেকেই বাঁচবেন। ভিউজ বাংলাদেশ পরিবার থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আয়োজন মূলত ঈদ নিয়ে। আপনার ঈদের স্মৃতি কি কি মনে পড়ে? ছোটোবেলায় ঈদের কথা মনে হলে মনে হয় যে প্রথমে যেমন রোজার ঈদ, তো চাঁদ দেখার যে একটা আনন্দ, আমরা সব বাইরে বেরিয়ে যেতাম, রাস্তায় মাঠে চলে যেতাম চাঁদ দেখার, যেখান থেকে সুবিধা হতো। তারপর চাঁদটা দেখা হলে চিৎকার করতে করতে দৌড়ে বাড়ি আসা, এসে বাবা মাকে বলা যে চাঁদ 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 ইত্যাদি, এই চেঁচামেচি ও হই হাই চলতো। তারপরে মাঝে মধ্যে আব্বার সাথে ওই সে কী বলে ওটাকে, তারাবি পড়তে যাওয়া, শখ করে পিছু পিছু যে অনেক সময় তারাবি সবাই শেষ দিয়ে গেলে উঠে পালিয়ে আসতাম সেই ছোটোবেলায়, যে আর পড়তে পারছি না, পালিয়ে আসতাম বাড়িতে, সেগুলো মনে পড়ে। তারপরে ইফতার খাওয়া, বাড়িতে তো ইফতার হতে, যেদিন আমি রোজা রাখতাম, হয়তো সারা মাসে হয়তো 3-4টা রোজা ছোটোবেলা থেকে রাখতাম আর কি, সেদিন আমার বাড়িতে স্পেশাল ইফতারি হতো আমার জন্য, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা অ্যাট্রাকশন ছিল মসজিদে ইফতারি করা। বাড়ির কাছে মসজিদ, এবং পুরা পাড়া থেকে ইফতার আসতো, এবং সেগুলো সব মিলিয়ে সবাই খেত, আজানটা দিয়েই শুরু হয়ে যেত ইফতার খাওয়া। ওই ইফতার খাওয়ার একটা আলাদা মজা ছিল আমাদের আর কি। তারপরে তো ঈদ যখন আসতো তখন কাপড় জুতো এগুলো এত নতুন হতে হবে, তো সেগুলো আম্মা আব্বা আমার পছন্দ ছাড়া ওনারা কিনতেন না, কারণ আমি রঙের ব্যাপারে খুব কট্টর ছোটোবেলা থেকে। যেমন কালারফুল হলে আমি নাই ওর ভিতরে, সাদা এবং অ্যাশ এই দুটো আমার সবচেয়ে প্রিয় কালার ছিল। তো যাই হোক, আব্বা আম্মা বলতো যে তুই তো এখনই বুড়ো হয়ে গেছিস, সে বললে হ্যাঁ আমার এটাই ভালো লাগে। যেমন এখন বুড়ো বয়সে আমি রঙিন পড়ি, আমার বাচ্চারা মেয়েরা আমাকে যেগুলো দেয় লাল সবুজ নীল, আমি এই যেমন কালার এগুলো এখন, কিন্তু ছোটোবেলায় কিন্তু আমি কালার থেকে দূরে থাকতাম সবসময়। কাপড় আব্বা সাধারণত বলতেন যে দর্জি আছে আমাদের পাড়াতে, আমরা বলতাম খলিফা। এখন খলিফা বলতে চিনবেও না লোকজন, খলিফা মানে যে দর্জি, বিহারি ছেলে इकबाल। इकबाल भाई, इकबाल भाई मेरा कपड़ा बना दो। हाँ हाँ बड़ा भाई, भाई रख दो यहाँ रख दो, हो जाएगा কাল हो जाएगा। তো এই কাল হয়ে যায়গা আর হতো না, এই কাল আর কাল করতে করতে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে মানে রেগে মেগে অস্থির হয়ে যেত, কান্নাকাটি শুরু হয়ে যেত। শেষকালে দেখা গেল যে কোনো কোনো সময় একদম ঈদের সকালবেলা এসে কাপড় দিয়ে গেল বাসায়। বড় জোর চাঁদ রাত পর্যন্ত সহ্য করা যায়, তারপরে তার সহ্য করা যায় না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কাপড় রেডি এসে গেছে। তো এই ইকবালের কথা খুব মনে পড়ে আমার, খলিফা। জুতো আনলে সেগুলো তো লুকিয়ে রাখতাম, একটা জুতো ঈদে আমরা পেতামই আর কি, এটা একটা পায়জামা, কি কোনো সময় হাফ প্যান্ট আর শার্ট সেটাও হতো, কখনো কখনো ফুল প্যান্ট, একটু বড় হয়ে ফুল প্যান্ট, পায়জামা পাঞ্জাবি তখন। তো এইগুলো ঈদের সময় খুব মনে পড়ে। আর আমাদের একটা বয়স ছিল যখন পাড়াতে আমাদেরকে হায়ার করা হতো সেমাই বানাবার জন্য। একটা সেমাই বানাবার একটা মেশিন ছিল, এখন দেখি না কোথাও, তো বাড়িতে বাড়িতে থাকতো। একটা কল থাকতো, হ্যান্ডেল দিয়ে ঘোরাতো, আর উপর থেকে লেই দিত, এখানে যেমন টেবিলের মধ্যে স্ক্রু দিয়ে আটকে দিত, দিয়ে এখন ওই ঘোরাবার জন্য আমাদেরকে ছেলেদেরকে ডাকতো, আমরা সব দল বেঁধে যে একজন একজন করে ঘোরাতে আমার সেমাই পড়তো আর কি। এটা আমার খুব মনে পড়ে এই সেমাই পড়া। তারপরে তো নামাজ যখন আসবে মাথায় টুপি দিয়ে আব্বা আবার একটা আতর দিয়ে দিত, তুলা দিয়ে দিত, নিয়ে বগলে একটা জায়নামাজ নিয়ে আব্বার পিছু পিছিয়ে যেতাম। তারপরে নামাজ পড়ে এসে বাড়িতে বোধহয় 1 মিনিটও থাকতাম না, আম্মাকে ধমধম সালাদ করে দৌড়। এই ধরো 5-6 জন 7 জন 8 জন 10 জন বন্ধুবান্ধব সব, আমাদের টার্গেট হলো যে কোন বাড়ির সেমাই সবচেয়ে ভালো সেই বাড়ি খেতে হবে। তো এই বাড়ি বাড়ি গিয়ে সেমাই খাওয়া দল বেঁধে। মানে আরও একটা উদ্দেশ্য ছিল যে সালাম করলে সিকিটা আদুলিটা পাওয়া যেত আর কি। এই আমাদের সময় ওইটাই ছিল, সিকি আদুলি। এই সব বাড়িতে পাওয়া যেত না, কোনো কোনো বাড়িতে পাওয়া যেত আর কি। এখন কেমন উপভোগ করেন ঈদের আনন্দ? এখনও একটা আলাদা মজা, তখনকার মজা একটা, তখন নিয়ে মজা ছিল, এখন দিয়ে মজা। এখন আমাদের যেমন আগে থেকেই
অর্ডার হয় যে এবার এটা তোমাকে এটা দেবো, আমাকে দেবো, বলো সাইজ বলো, কি বলো, কালার বলো, তোমরাই সব চুজ করে দাও, আমরা খালি কিনে দিয়ে দেবো আর কি। আর এখন তো আমাদের যেমন একটা কাপড় পেতাম লুকিয়ে রাখতাম, এখন তো 5 সেট 10 সেট করে পায় এক একজন। আমার মেয়েরা এই 4-5 সেট করে পেয়েছে। এখন আমার নাতিটা তো, ওদের এখন আবার দেখি যে আস্তে আস্তে এটা অনীহা জেগেছে ওদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা হলেই হলো, কিন্তু তারপরেও এসে যায়, আমি দিলাম, ওর দাদা দিল, ওর মা দিল, ওর বাবা একটা দিল, আবার নিজের হয়তো একটা পছন্দ করে কিনলো চান্দ্রাতে গিয়ে। তো ওদের মধ্যে আগের মতো সেই উন্মাদনা দেখি না, আমাদের যে উন্মাদনা ছিল, কিন্তু আমাদের মধ্যে উন্মাদনা আছে, আমরা দেওয়ার জন্য অস্থির থাকি যে নাতিদের কী দেবো, মেয়েদের কী দেবো। এখনও আমার মেয়ে, জামাই, নাতি সব প্রত্যেকের জনে জনে আমরা কিছু একটা দিই, যেটা যতটুকু পারি সামর্থ্যের মধ্যে যতটুকু আছে। আবার এখন আবার ওই মেয়েরা দেয় আমাকে, ওরা আবার প্রতি ঈদে দিয়ে যায়, জন্মদিনে দেয়, আমাদের ম্যারেজ ডেটে দেয়, দেয়া নেওয়ার মধ্যেই আছি। ঈদের সংস্কৃতির কি পরিবর্তন দেখছেন এত বছরে? কালচার আসলে এখন যেমন টেলিভিশন হয়েছে, তখন তো টেলিভিশন ছিল না। আমার বাড়িতে রেডিও, আমি ক্লাস 10-এ পড়ি যখন, তখন রেডিও এসছে, তার আগে রেডিও ছিল না। আমরা চায়ের দোকানে গিয়ে খেলা শুনতাম, গান শুনতাম, এই হিন্দি গানগুলো আমরা শুনতাম, বা আকাশবাণীর বাংলা অনুরোধের আসর শুনতাম চা দোকানে গিয়ে। ঈদের সময় পরবর্তীতে যেটা দেখেছি, ঢাকা রেডিও থেকে আধুনিক গান হতো, যে ওই কলকাতার যে গানগুলো, ওগুলোই ঢাকা রেডিওতে বাজতো আর কি, ওই গানগুলোই মেনলি। আর আমাদের দেশে 2-4 জন, যেমন ফেরদৌসী রহমান, সোহরাব হোসেন, আনোয়ারউদ্দিন খান, এদের গান টানগুলো বাজতো আর কি, কিন্তু মেইনলি সব কলকাতার গানগুলো বাজতো। তো সেগুলো ঈদের সময় বিশেষ অনুষ্ঠান হতো, কিন্তু সেটা খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু আমাদের যে ওখানকার যে কালচারটা ছিল সেই সময়, যে ভোর রাত্রে দল বেঁধে গান গাইতে গাইতে পাড়াময় ঘুরে বেড়াতো একটা দল। এই ধরো ইয়াং ছেলে মেয়েরা, ধরো এই 15-16 থেকে 20-22 পর্যন্ত এই বয়সের যুবকরা, এটা এক ধরনের মরসিয়া গাইতে গাইতে ছিল। মরসিয়া বলে না, ওটাকে যেন কি একটা বলে ওরা, ওই যে ঘুম থেকে জাগাবার জন্য সেহরিতে। এইটা একটা কালচার ছিল, এটা এক ধরনের গান হতো, এবং তারা ঠিক একটা টাইমে, যেমন ধরো 1 ঘন্টা আগে শুরু করতো, এবং সব পাড়ার মধ্যে ঘুরে বেড়াতো, এবং ঈদের 2-3 দিন আগে আসতো, ওদের কিছু হাদিয়া দিতে হবে, কিছু ইয়ে না, বান্ধা ধরা কিছু না, হাদিয়া দেন, এটাই ছিল ওদের আনন্দ। আর ঈদের পরে যেটা হতো, পাড়াতে অনেক সময় হতো যে ঈদ পুনর্মিলনী হতো, অনুষ্ঠান হতো, মঞ্চ বেঁধে আনন্দ করা, এটা মজা করা। কিন্তু এখনকার মতো না যে সারাদিন বাড়িতে গান বাজছে, ঈদের দিনে একটু জোরে ভলিউম দিয়ে হিন্দি গান বাজছে। হিন্দি গান আমরা পছন্দ করতাম, কিন্তু হিন্দি গান আমাদের বাড়িতে সবসময় বাজত না, আমাদের বাংলা গানগুলি বাজত। ওই হেমন্ত, ওই লতা, ওই শ্যামল মিত্র, ওই সন্ধ্যা মুখার্জি, ওরাই আমাদের পপুলার। মান্না দে, এদের গানগুলাই সেই ঈদ বলো, বকরিদ বলো, সবসময়। আর ঈদের কালচার বলতে যেটা হয় যে, কালচার, এটাও তো কালচারের মধ্যেই পড়ে, যে নতুন ধোয়া কাপড় পরা, গরিবদের কিছু খাওয়া দেওয়া, কিছু কাপড় দেওয়া, টাকা পয়সা দেওয়া, জাকাত টাকাত তো এগুলো তো ছিল, আপনারা দিতেন, এগুলো তো আর আমরা দিতাম না। এখন যেমন আমরা হিসাব করে মোটামুটি জাকাত দিই, ফিতরাগুলো আমরা আগে থেকে দিয়ে দিই, আমাদের এগুলো চেনা মানুষদের মধ্যেই, যারা বেশি দুস্থ আছে তাদের মধ্যেই আমরা বিতরণ করে দিই। তো এই কালচার এখনও আছে। আর এখন এই ইয়ের কালচারটা একটু বেশি হয়েছে, যে কি বলে এটাকে, দেওয়ার টাকা দেওয়ার ব্যাপারটা, সালামি। এখন বড়রাও এসে পা ধরে বসে থাকে। হ্যাঁ, মানে আমার ভাগ্নে, আমার চেয়ে 10 বছরের ছোট, হ্যাঁ, এসে মামা দেন। তো ওখানে তো 5 টাকা 10 টাকা হবে না, ওই 1000 টাকার একটা নোট বের করে দিতে হয়। হ্যাঁ, তারপরে দেখা যায় যে আমি আমার ভাগনার বের করতেই কিছু দে। হ্যাঁ, মানে এই ধরনের মজাগুলো হয় আর কি। এখন এখন সবাই তো জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সবাই ভালো বড় ব্যবসা করে, চাকরি করে। হ্যাঁ, তো এই মজাগুলো হয় আর কি। যেমন আগে মানুষের বাড়ি যেতাম, এখন তো মানুষের বাড়ি যাই না। আমি, আমার মনে আছে যে আমি ধরো আজকে থেকে 20-25 বছর আগে থেকে আমি ঈদের দিনে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি দেখি যে আমার বাড়িতে অনেক লোক এসে ফিরে যায়, তো
তো আমি একটা কালচার করেছি 25 বছর, আরও বেশি হবে, আমার মনে হয় 30-35 বছর আগে থেকে, যে ঈদের দিন আমি বাসা থেকে বেরোবো না। এটা হলো আমার রিসিভ করার ডে। আমার আত্মীয় স্বজন সবাইকে বলা আছে যে আমার বাড়িতে আসলে ঈদের দিন আসবে, এর পরের দিন আমাকে পাবে না। এবং আমি তাই করি। ঈদের দিন আমরা সারাদিন বাড়িতে আছি, সকাল থেকে নামাজ পড়ে বাড়িতে আসি, এসে এখানেই একটু হয়তো মুখে দিলাম কিছু, রিসিভ করি, আমি সারাদিন রিসিভ করি। অনেকে ফোন করে, আমরা বলি আসো, আমার বাড়িতে একটা স্পেশাল খাওয়া আছে, সেটা হলো হালুয়া। আমার ওয়াইফের এক্সপার্ট ইন হালুয়া, আমি বলি এক্সপার্ট, অ্যান্ড লোকে কী বলে জানি না। আমার মা এক্সপার্ট ছিলেন হালুয়া, আমরা পশ্চিমবঙ্গের লোক, তো সেই হালুয়াটা এখানে আমার কালচার আমার ওয়াইফের হাতে এসছে। তো হালুয়া খেতে চলে আসো, আর মাংস পরোটা, স্পেশাল পরোটা যদি খেতে চাও চলে আসো। তো সেখানে পোলাও টোলাও থাকে। আজকাল তো আবার ওই যে ফুচকা, তারপরে কী বলে ওটাকে, আর এটা ওই যে চটপটি, এগুলো তো ঈদের কালচারে অ্যাড হয়েছে। আগে কিন্তু এগুলো ছিল না আমাদের সময়। দই বড়া, এগুলো সব লেটেস্ট কালচার আর কি। আগে কি খেতেন আপনারা? আগে আমাদের সেমাইটাই হলো, একটা হলো জর্দা সেমাই, আর এটা হলো লাচ্ছার সেমাই। আমার মায়ের লাচ্ছার সেমাই খুব বিখ্যাত ছিল আমার মায়ের হাতে। আর আমার মায়ের হাতের হালুয়া, ছোলার হালুয়া, পেঁপের হালুয়া, বাদামের হালুয়া, আলুর হালুয়া, এগুলো স্পেশাল আমার মায়ের হাতে ছিল। এখন আমার ওয়াইফ, তার হাতে এখনও আছে, এগুলো মোটামুটি চলে আর কি। আর হেভি আইটেম হিসেবে কি খেতেন? হেভি আইটেমের মধ্যে তো আমি গরু মাংস বহু আগে ছেড়ে দিয়েছি, মুরগিটাই খাই। একটু মোলাও মুরগি, একটু পোলাও থাকে দুপুরে, একটু যারা আসে একটু পোলাও খাবে, আর সকালে আসলে পরোটা, গোস, এটা সেমাই, এগুলো আমার বাসার স্পেশাল আর কি। আপনার অভিনয় জীবন 70 বছরের উপরে। এই দীর্ঘ যাত্রায় আপনি কোত্থেকে কোথায় এসেছেন ভাবলে কেমন লাগে? 10 বছর বয়সে নিজে মঞ্চ বানিয়ে নাটক শুরু করেছিলাম, অভিনয়। মানে মোটামুটি আর কোনো বোধহয় মঞ্চ, আর কোনো জায়গা নেই যেখানে আমি করিনি। বিজ্ঞাপনেও এক সময় এসে গেলাম, এবং দেশের মানে সবচেয়ে ব্যস্ত বিজ্ঞাপন মডেল ছিলাম এক সময়। তো সব ফিল্ডে কাজ করা হয়েছে আর কি। এখন অভিনয় কমিয়ে দিয়েছেন, ব্যস্ততা কমে গেছে, এই সময়টা কেমন লাগছে? এটাও এক ধরনের বলবো যে এক্সপেক্টেড, এটা হবেই। সবসময় তার শারীরিক সক্ষমতাটা আগের মতো থাকে না। তো এখন আমি চেষ্টা করি নিজেকে যতটা কম কষ্ট করে কাজ করা যায়, যেমন ঢাকার বাইরে যাওয়া, বিশেষ করে দুর্গম জায়গাতে গিয়ে কাজ করা, এগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন যতটা সম্ভব ঢাকাতে যে স্টুডিওগুলো আছে সেইগুলোতেই কাজ করি। আরেকটা কাজ করেছি, সেটা হলো যে আগে যেমন মোটামুটি পাণ্ডুলিপি বেশি বাছাবাছি করতাম না, এখন বেশ কট্টরভাবে বাছাবাছি করি, এবং সেইভাবেই কাজগুলো করি আর কি। যতটা সম্ভব নিজেকে কম এফার্ট দিয়ে কিন্তু ব্যস্ত থাকতে চাই, ব্যস্ত থাকি এবং কাজ করি, কাজ করে যাচ্ছি। আপনি তো একসময় পরিচালনায়ও ব্যস্ত ছিলেন, এখনো কি পরিচালনা করেন? হ্যাঁ, পরিচালনা করছি। এই ঈদেও নাটক আমার যাবে, একটা নাটক বানিয়েছি, এটার মধ্যে থাকবো আমি। আমার হলো যে আমি যেটা বলেছিলাম যে আই ওয়ান্ট টু ডাই অন স্টেজ, আমি সেটার উপরেই আমি স্টিক করতে চাই, যে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব, এটাই হলো কথা। স্টেজ বলতে কিন্তু স্টেজ না, কর্মক্ষেত্র, আমি ব্যস্ত থাকতে চাই শেষ মুহূর্ত পর্যন্ত। অভিনয় ও পরিচালনা ছাড়াও আপনি লেখালেখিতে ব্যস্ত ছিলেন, এখনো কি লিখছেন? হ্যাঁ, সেটাও করছি। আমার তো জীবন কাহিনী বেরিয়েছে, রবিপথ আমার যে জীবন কাহিনী। তো এখন ভাবছি যে ওটার একটা সেকেন্ড পার্ট লেখা যায় কিনা, ওইটাই নিয়ে বসেছি আর কি। রবিপথ নামকরণের একটাই কারণ যে আমার ডাকনাম হলো রবি। রবি যে পথ পরিক্রমণ করেছে সেই পথটারই আমি বিবরণ দিয়েছি, সুতরাং সেই জন্যই রবি পথ লিখেছি। আশেপাশে অনেক যাত্রী এসেছেন আবার গিয়েছেন, এই যাত্রা পথটাই রবি পথ। আপনি তো দীর্ঘ এক পথ পরিভ্রমণ করে এসেছেন, আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক জাগরণের অনেক কিছুই আপনি কাছ থেকে দেখেছেন। রবিপথে কি কি বিশেষ ঘটনা এসেছে? রবিপথে মোটামুটি যেটা হয়েছে যে একটা স্ট্রেট ফরওয়ার্ডের একটা গাছ গোড়া থেকে একদম আগা পর্যন্ত আমি লিখে গেছি। এর আশেপাশে হয়তো অনেক কিছু ডালপালাগুলো হয়তো কিছু কিছু মিস হয়েছে, অনেক কিছু আমার মনে হয়, বা যেগুলো আমার কাছে সেই সময় প্রয়োজনীয় মনে হয়নি যে না লিখলেও চলে,
আবার লেখার পরেও অনেক সময় মনে হয়েছে যে কিছু কিছু লিখেছি যেগুলো না লিখলেও চলতো। তো এরকম ব্যাপার। তবে মোটামুটি আমার জীবনীটা পুরোপুরি পাওয়া যাবে সেখানে, মানে যেখানে জন্ম হলো সেই জন্মস্থান থেকে, এবং তারও আগে থেকে আমার বাবা মায়ের বিয়ে, সেখান থেকে আমার জন্ম থেকে আমি শুরু করেছি একদম আমার এই 80 বছর পূর্ণ পর্যন্ত আমি পুরোটাই। তার সঙ্গে আমাদের কালচারাল হিস্ট্রিও নিশ্চয়ই জানা যাবে। হ্যাঁ, মানে আমি কিভাবে নাটকে এলাম, কিভাবে টেলিভিশনে ঢুকলাম, কিভাবে বেতারে এলাম, কিভাবে সিনেমাতে গেলাম, বিজ্ঞাপনে কিভাবে ঢুকলাম হঠাৎ করে, এই সবগুলোই আছে। এবং কোথায় পড়াশোনা করেছি, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, তারপরে গ্রুপ থিয়েটার, মোটামুটি আমি বলবো যে চেষ্টা করেছি আমার সব কিছুই। তারপরে বিদেশ যাত্রা, বিদেশে নাটক করা বা বিদেশে বেড়াতে যাওয়া, আমার বিবাহ, আমার সন্তানদের জন্ম, মোটামুটি আমি আমার কেন্দ্রিকই লেখা, কিন্তু তার সাথে অনেক চরিত্র এসছে। যেমন আমার শিক্ষকরা এসছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার চাকরি জীবনে আমার প্রথম জীবনে বস, পরবর্তীতে বিদেশে চাকরি, বিদেশে সেখানে বস কীরকম ছিল, চাকরির পরিবেশ কীরকম ছিল, মোটামুটি আমার মনে হয় আমি অনেক কিছুই কভার করার চেষ্টা করেছি আর কি। আপনার আত্মজীবনীতে আমাদের সংস্কৃতি অঙ্গনের কারা কারা প্রাধান্য পেয়েছেন? এক নম্বরে আছেন অমলেন্দু বিশ্বাস, যার অভিনয় দেখে আমি ছোটোবেলা থেকে ইন্সপায়ার্ড। তারপরে বিশেষভাবে লিখেছি যাদেরকে নিয়ে, গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের, সিরাজুল ইসলাম, মাসুদ ভাই, এই কটা মানুষকে আমি আলাদাভাবে পোর্ট্রে করেছি ছোট ছোট চ্যাপ্টারে। হুমায়ুন আহমেদের কথা কি এসেছে? হুমায়ুন আহমেদের কথা ওইভাবে আসে নাই, আলাদাভাবে কিছু আসে নাই, কিন্তু যাত্রাপথে যেটুকু আসার সেটুকু এসছে। হুমায়ুন আহমেদের তার লেখাতেই সে উজ্জ্বল হয়ে আছে এবং থাকবে। আর হুমায়ুনের সবচেয়ে বড় জিনিস যেটা, হুমায়ুনের লেখার যে কম কথায় বেশি কিছু বলা, লিখবো কম কিন্তু বলবো বেশি, এই ক্ষমতা খুব কম লোকের মধ্যে আছে। এবং তার নাটকের মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস, যে উনি একটি নতুন ধারা সৃষ্টি করেছেন টেলিভিশন নাটকে বাংলাদেশে। এবং তাহলে নাটকের সবচেয়ে বড় জিনিস, সংলাপ কম থাকবে কিন্তু বলা হবে অনেক বেশি। এবং প্রতিটি ক্যারেক্টারকে উনি মানে কমপ্লিট করে গেছে, ছোট বড় সবাই তার ক্যারেক্টারের মধ্যে সে একটা কমপ্লিট ক্যারেক্টার পায়, যে জন্য অভিনেত্রীরা করে আনন্দ পেত। এটা খুব কম লেখকেরই বা নাট্যকারের ক্ষমতা আছে এরকম। তো আর লেখা তো তার উপন্যাস তো কী বলবো, বাংলাদেশ কেন পুরো বাঙালি যারা আছে পৃথিবীতে সবার কাছেই অত্যন্ত প্রিয়। দুঃখের সাথে একটা কথা বলতে হয়, আমাদের দেশের সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সেভাবে কাজে লাগানো হয় না। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। এ বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় বলেছি এবং লিখেছিও আমি অনেক, যে আসলে যখন আমরা অভিজ্ঞতা অর্জন করি তখনই আমাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়। এটা আসলে ঠিক না, এটা খুব একটা ভুল এক ধরনের ক্যালকুলেশন বা ভুল এক ধরনের প্ল্যানিং আর কি। মানুষ যত বয়স বাড়ে তত অভিজ্ঞতা অর্জন করে, তার কাজের ম্যাচিউরিটি আসে, পরিপক্কতা আসে, অর্জন করে। সেটাকে যদি কাজে লাগাতে না পারি সেটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। অভিনয়ের ক্ষেত্রেই বলো, চাকরির ক্ষেত্রে বলো। যেমন আমি দেখেছি আমেরিকাতে, আমি তো আগে জানতাম না, এটা গত 2-3 বছরে দেখলাম, গেলাম, ওদের কোনো রিটায়ারমেন্ট নাই। তুমি চাকরি করতে থাকো, যখন তুমি মনে করবে যে রিটায়ার করা উচিত, তুমি বললেই তো আমরা তোমাকে ছেড়ে দেবো রিটায়ার। তখন তুমি অনেক টাকা পয়সা নিয়ে চলে যাবে, তোমার এই টাকা ওই টাকা সেই টাকা, দেখা যায় যে তুমি যে ইনকাম ট্যাক্স দিয়েছো সেখান থেকে অনেক টাকা তোমাকে ফেরত দিচ্ছে তারা। তো এই 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 কালচারটা আমাদের এখানে তৈরি করা হয়নি। ব্রিটিশরা 56 ইয়ার্সে রিটায়ারমেন্ট দিয়েছে। একটা লোক 20-22 বছরে ঢুকবে, 56 বছর বয়সে তার রিটায়ারমেন্ট। এখন তো আমরা 56 বছর বয়সে অনেকে জীবন শুরু করি, তাই না? তখন 56 বছর বয়স মানে যখন একটা লোক তার চাকরিতে, তার যে পদ পদবিতে যে কাজগুলো আছে সেগুলোতে সে অভিজ্ঞতা অর্জন করে, তখন তাকে বলে যে তুমি চলে যাও, ইউ আর ফিনিশ, ইউ আর অফ। আর তারপরে তাকে একটা অফিস থেকে একটা ফেয়ারওয়েল দেওয়া হয়, সেখানে তাকে একটা জায়নামাজ, একটা টুপি, একটা তসবি, একটা লাঠি, একটা কোরআন শরীফ, এগুলো তাকে গিফট দেওয়া হয়। যাও, গিয়ে বাড়িতে গিয়ে জায়নামাজে বসে যাও, তসবিগুলো তোমার আর কোনো কাজ নেই, এবার বাতিল। এই যে একটা মানুষকে অথর্ব করে দেওয়া,
এইখান থেকে আমরা চেষ্টা করছি, আমরা অনেক আগের মতো আর নাই এখন, অনেকটা এখন মানুষ অ্যাক্টিভ হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিজের মতো অনেকটা ফলো করার চেষ্টা করছে, যে সরকার রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এখন মানুষ প্রাইভেট কোম্পানিতে গিয়ে ঢুকছে, তারা নিচ্ছে এদেরকে, কারণ তারা জানে এরাই অভিজ্ঞ, এরাই কাজের। কিন্তু নাটকের ক্ষেত্রে কিন্তু এখনও সেই জিনিসটা আসেনি। যেমন আমি আগে যতটা ব্যস্ত ছিলাম এখন ততটা ব্যস্ত না। কারণ কি, যে আগে যেমন সারাদিনই প্রতিদিনই আমার 10টা 5টা অফার আসতো, এখন দেখা যাচ্ছে 5 দিন 7 দিনে একটা অফার আসে। হ্যাঁ, সেটার জন্য আমার যে খুব অসুবিধা হচ্ছে তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তার কিছু দিতে চাই। আমি মনে করি যে আমার নতুন, মানে আমার সারা জীবনের যে অর্জন, যে অভিজ্ঞতা, সেটাকে এখন কাজে লাগাতে চাই। মানে আগে যে কাজগুলো করেছি এখন তার চেয়ে বেটার কাজ করার একটা মানে কি বলবো, আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা প্রচণ্ড রকম, যে আমি আগের চেয়ে ভালো কিছু কাজ করার চেষ্টা করব। কিন্তু সেই স্কোপটা তো আমাদেরকে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, আমরা যদি লাস্ট যদি দেখি, সৌমিত্র চ্যাটার্জিকে কত রকমভাবে ব্যবহার করা হয়েছে। ও মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি শুটিং করেছেন, এবং ওনার মানে ওনাকে নিয়েই গল্প তৈরি করা হয়, ওনাকে নিয়েই সিনেমা বানানো হয়, নাটক বানানো হয়। সাবিত্রী চ্যাটার্জি আমার চেয়ে বয়সে বেশি বড়, এখনও তিনি অভিনয় করে আছেন এবং তাকে নিয়ে গল্প তৈরি করা হয়। তো কেন আমাদের এখানে হয় না, হচ্ছে না? শুনি অনেকে বলে যে আপনাদেরকে মানে কীভাবে ব্যবহার করবো বুঝতে পারছি না, মানে সাহস পাই না। সাহস না পাওয়ার তো কিছু নেই। আমি তো এখনও একটা ইয়াং ছেলের ডিরেকশনে কাজ করতে আমি আনন্দ পাই। আমি দেখতে চাই যে সে কীভাবে কাজ করে, এটাই আমার আনন্দ। আমি সেখান থেকে কিছু পিক করতে চাই, কিছু অর্জন করতে চাই, কারণ আমি জানি যে নতুনরা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসে কাজ করতে, এবং তাদের কাজ দেখে আমি নিজে কিছু অর্জন করতে চাই, এবং করেছিও। আমি অনেক জুনিয়র ডিরেক্টরের কাজ করেছি, এবং আমি মনে করি যে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কারণ তারা শিখে এসছে। আমরা তো না শিখে শুরু করেছি, আমরা কাজ করতে করতে শিখেছি, কিন্তু তারা শিখে এসে কাজ করছে, এবং দিন বাই ডে বাই ডে তারা আরও উন্নতি করছে, তাদের জ্ঞানের ঋদ্ধ হচ্ছে, তাদের অভিজ্ঞতা। তাহলে আমরা যে যেটুকু শিখলাম, যেটুকু অভিজ্ঞতা অর্জন করলাম, সেইটুকুকে তো তোমরা ব্যবহার করতে পারছো না। এটা তো তোমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা না। তো ভালো কাজ যেটা হলো যে লিখি, আমি বসে বসে লিখছি। উপন্যাস গেল, একটা ঈদে যাবে উপন্যাস। আবার একটা আমার যেটা বললাম যে আমি সেকেন্ড পার্ট, আমার আত্মজীবনীর সেকেন্ড পার্ট, এটা না পড়লেও কারো কিছু এসে যাবে না, কারণ আমার মূল কথাগুলো আমি লিখে ফেলেছি। এখন ওই আশেপাশে যেগুলো ডালপালা যেগুলো ছিল টুকটাক, ওখান থেকে কিছু রসের জিনিস, কিছু ইমোশনাল জিনিস, এগুলো কিছু আমি নিয়ে আসছি। যেমন আমি তোমাকে এই লিখছিলাম, আমি প্রথম পৃষ্ঠায় 80-তে আসিলাম, এই নামটা কেন দিলাম? আমার 80 বছর যেদিন পূর্ণ হলো, আমি রাত 12টার সময় একটা স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে, তুমি দেখেছো কেন আমি জানি না। আমি কিচ্ছু লিখিনি, খালি লিখেছি 80-তে আসিলাম, আর কিচ্ছু লিখি নাই। এটা আধা ঘন্টার মধ্যে আমার 50-60টা লাইক ভিউ এসে গেছে। তারপর তো ঘুমিয়ে গেছি, সকালে উঠে দেখি 100-র উপরে চলে গেছে। আমার কিন্তু খুব বেশি ফ্রেন্ড নেই, ফেসবুক ফ্রেন্ড লিমিটেড একদম, কিন্তু 100-150 মানে আমার জন্য অনেক। আমি খুব খুশি, মনে খুব ভালো লাগলো। দুপুরবেলা দেখি যে আমার স্ট্যাটাস হাওয়া হয়ে গেছে, নাই, পুরো ফেসবুকে নাই কোথাও। তারপরে খুঁজতে 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 পরে পেলাম যে ফেসবুক অথরিটি আমাকে লিখেছে যে আমরা দেখলাম you tried to incite people by your status, we have withdrawn it from your page. আমি নাকি উত্তেজিত করার চেষ্টা করছি জনগণকে। 80-তে আসিলাম, কি বুঝলো তারা? আমি কিছুই জানি না। আমি হাসবো না কাঁদবো আমি নিজেও চিন্তা করি। আমি সেই কথাটা দিয়ে শুরু করেছি যে 80-তে আসিলাম, ফেসবুক অথরিটি কি বুঝলো? আমি নাকি আই ওয়াজ ইনসাইটিং পিপল। কারণ এত তাড়াতাড়ি 150 লাইক হয়ে গেছে, দুটো লাইন, দুটো কথা, 80-তে আসিলাম। আর ওরা মনে করেছে আমি কি করলাম, একটা দেশে একটা বিপ্লব ঘটিয়ে ফেলবো। তো এটা দিয়ে আমি শুরু করেছি আর কি আমার এই লেখাটা। আমাদের সংস্কৃতির এখন কি অবস্থা মনে হয় আপনার কাছে? কেমন চলছে আমাদের নাটক, সিনেমা?
আমাদের সংস্কৃতি তো এখন মোটামুটি যেটা হয়েছে, এখন খিচুড়ি বলা যায়, খিচুড়ি আমার মনে হয় যেটা আর কি, যে খিচুড়ি তো স্বাদের একটা জিনিস, তাই না? কিন্তু সেই খিচুড়ি যখন মানে কি বলবো, মানে রান্নাটা ঠিক না হয়, প্রপার মশলা না হয়, তখন কিন্তু বিস্বাদ হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই বিস্বাদ হয়ে যাচ্ছে। কখনো কখনো নিশ্চয়ই খুব স্বাদ হচ্ছে, সেটা মানুষ গ্রহণও করছে সেগুলো। তো সেটাই যে আমাদের যেমন ইংলিশ মানে পশ্চিমী যে ব্যাপারটা আছে, প্লাস ভারতীয় যে বোম্বের যে কালচার আছে, ইদানিং বোধহয় এমন নয় যে চাইনিজ কিছু কালচারও ঢুকেছে। কোরিয়া কিন্তু অনেক উন্নত, জাপান, কোরিয়া এবং চায়না, এদের সিনেমা, থিয়েটার, গান এগুলো কিন্তু অনেক উন্নত। তো এই সব কিছু মিলে একটা কিছু আমার মনে হয় একটা কি ফিউশন বলে না কি বলে, এটাকে এই ধরনের করার চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। কাপড় চোপড়ও তাই, মানুষের আচার ব্যবহারে, কথাবার্তায়, গান বাজনায়, নাটক, এসব জায়গাতেই হচ্ছে। এটা আমি বলবো দূষণীয় না, যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত দূষণীয় না। যেমন আমরা বলি যে আমাদের গুরুজনরা বলেছেন যে অ্যাক্টিং শুধু দুই প্রকারের অ্যাক্টিং আছে। অ্যাক্টিং আমরা অনেক রকম ক্লাসিফিকেশন বলি, কিন্তু ওনারা বলেন only two kinds of acting. One is good acting, one is bad acting. আর কোনো প্রকার নেই। What is good acting? Good acting is that acting which is credible and acceptable by people. ক্রেডিবিলিটি হলো সবচেয়ে বড় জিনিস। আর দুই নম্বর হলো যে ক্রেডিবিলিটা পাবলিক অ্যাকসেপ্ট করছে কিনা, দ্যাট ইজ গুড অ্যাক্টিং। আর ব্যাড অ্যাক্টিং হচ্ছে হুইচ ইজ নট ক্রেডিবল অ্যান্ড হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই পিপল। বিশ্বাসযোগ্যতা হলো প্রথম ব্যাপার। আমরা অনেক সময় বলি এটা ওভার অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং, ওনারা বলেন না, ওভার অ্যাক্টিংও ভালো যদি সেটা অ্যাকসেপ্টেবল হয়, যে ক্রেডিবল হয়, যেন এটা বিশ্বাসযোগ্য হয়েছে। কিন্তু তোমার কাছে তুমি বলছো ওভার অ্যাক্টিং, কিন্তু ওটা বিশ্বাসযোগ্য যদি হয়, ইটস গুড অ্যাক্টিং। এই দূষণ মিক্সিংয়ের ব্যাপারেও আমি বলবো সেটাই, হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড সেটাই। এই মুহূর্তে আমরা একটু রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আপনি তো আশাবাদী মানুষ, কি দেখেন আমাদের সামনে কি অপেক্ষা করছে? আমি সবসময় পজিটিভ দেখি, আমি আশায় আছি, আশাবাদী লোক আমি। তুমি তো জানো যে একটা গ্লাসের অর্ধেক খালি কেউ বলে, আবার কেউ বলে অর্ধেক ভরা। তো বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বলি যে এই যেটুকু পানি দেওয়া হয়েছে এই গ্লাসের মধ্যে, এর চেয়ে অনেক বেশি ক্ষমতা ছিল এই গ্লাসটার পানি ভরার। আমি বলবো ওইটা, যে এই গ্লাসটার যা ক্ষমতা ছিল তাকে আরও পানি দেওয়া উচিত ছিল, এবং সেই পানি যখন দিবে তখনই গ্লাসটা তার পরিপূর্ণতা পাবে। তো এখন গ্লাস অর্ধেক খালি আছে, কেউ বলছে আহারে অর্ধেক খালি, কেউ বলছে আহারে অর্ধেক ভরা। আমি বলবো তা না, এই অর্ধেক খালিকে ভরতে হবে আমাদের, এবং সেইটাই হলো আমাদের পজিটিভনেস, যে ভরে ফেলবো আমরা, এটা পূর্ণ করে ফেলবো। ওয়াই নট? এত ভয় পাওয়ার কি আছে? আঙ্কেল, আপনি পরিবার সম্পর্কে কিছু বলেন। পরিবার তো আর কি বলবো, আমার দুই কন্যা, শিরিন, আমার সারা জীবনের সাপোর্ট হলো শিরিন, সব কিছু। 55 বছর আমাদের যৌথ জীবন, 55 ইয়ার্স। উনি আমার সাথে আছেন সারাক্ষণ, সব কিছুতেই আছেন, ভালো মন্দ সব কিছুতেই। আমি তার পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। আমরা সবসময় যৌথভাবে আলাপ আলোচনা করেই কাজ করি। আমি এখন একজন অসুস্থ মানুষ, মানে ইনফ্যাক্ট ক্যান্সার সার্ভাইভার আমি বলি। আমাকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার সব কিছু সে দেখাশোনা করে, সব কিছুর মধ্যে সে আছে। সেই আমাকে পজিটিভ থাকতে হেল্প করে প্রতি মুহূর্তে। তো এর চেয়ে বড়ো পাওয়া তার কিছু নাই পরিবারের কাছে। কন্যারা সারাক্ষণ, ওরা তারা আমার সাথে থাকে না, কিন্তু তারা সারাক্ষণই যোগাযোগ আছে। একজন আমেরিকা থেকে সারাদিন প্রতিদিনই কথা বলছে, একজন
এইখানে বনানী থেকে সারাদিনই আমার সাথে যোগাযোগ, তার মায়ের সাথে যোগাযোগ। নাতিরা বড় হয়ে গেছে, বড়টা এখন 22 বছর বয়স, আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়ছে, ছোটোটা ক্লাস 6-এ পড়ে, নাতাশার ছেলে। সারাক্ষণ আছে, সব ফোনে যোগাযোগ। আই এম হ্যাপি আল্লাহর রহমতে। আমার আশাগুলো, সারা জীবন আমার আশাগুলো ছোট ছোট, যে কারণে আমি মানে হতাশায় ভুগিনি কখনো। এটা আমার আব্বার দেওয়া নীতি। ছোট ছোট আশা করলে হতাশ হবে না কখনো, বড় বড় হতাশ করবে, বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হবে। আমি সেটাই পালন করি। হারানো দিনগুলোর কথা কেমন মনে পড়ে? এটা তো মনে পড়বেই। আমার মনে হয় যে এটা যদি কারো মনে না পড়ে তাহলে সে মানুষ না। এবং নস্টালজিয়া যেটা আমরা বলি, নস্টালজিয়া তো এটাই যে তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার নিউরনের মধ্যে পরিবর্তন হয়। নিউরন মানে যে হার্ড ডিস্কগুলো যা আছে এগুলোর মধ্যে পরিবর্তন হয়। পরিবর্তনটা কি, যে তুমি ইমিডিয়েট পাস্ট ভুলতে থাকবে, কিন্তু ডিস্ট্যান্ট পাস্ট তোমার নতুন করে মনে আসতে থাকবে। কত অদ্ভুত ব্যাপার, আমি নিজেই বুঝি। আমি সারাক্ষণই এটা এটা কোথায় রাখলাম, এই ফোনটা কোথায়, এই চশমাটা আচ্ছা চোখে দিয়েছি, আচ্ছা, মানে এ তো সারাক্ষণই এখন হতে থাকে। কিন্তু এখন আজকে থেকে 70 বছর আগে বা 60 বছর আগে কোথায় কার সাথে একটু ঝগড়া হয়েছিল, আরে কেন ওর সাথে ঝগড়া করলাম, ওই যে ওখানে গেছিলাম ওর সাথে আম চুরি করতে, গাছ থেকে পড়ে গেল বেচারা, এগুলো মনে পড়ে আমার। এই সমুদ্র তীরে গেলাম, বালির মধ্যে পা একটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলো, কে যেন টান দিয়ে উঠিয়ে নিয়ে আসলো, এইগুলো মনে পড়ে খুব। বিদেশে গেলাম, বিদেশে ঘুরলাম ফিরলাম, ওই মুহূর্তগুলো খুব মনে পড়ে। 3 বছর ছিলাম লিবিয়াতে, লিবিয়ার জীবনের কাহিনীগুলো মনে পড়ে খুব। তো এইটাই, নস্টালজিয়া ছাড়া মানুষ কী করে বাঁচে। আই এম নস্টালজিক, ভেরি মাচ নস্টালজিক। এবং ওই যে বলে না যে বুড়োরা বেশি কথা বলে, আমরা বলতাম আগে, এখন আমাদেরকে নিয়ে নিশ্চয় লোকে বলে যে বুড়োরা বেশি কথা বলে। এবং সেদিন পড়লাম এই জায়গায় যে বুড়ো মানুষকে কথা বলতে দিও, কারণ সে যত বেশি কথা বলবে তার হার্ট তত স্ট্রং হবে, অ্যাক্টিভ থাকবে, সে আরও ভালোভাবে বাঁচবে। সুতরাং এটা স্টক, ওয়াই নট। বৃদ্ধদের বাঁচার জন্য আপনি কিছু উপদেশ দেন? মৃত্যুতে বাঁচার জন্য সেটাও একটা আপ্তবাক্য আছে যে এভরি ডে ইজ দ্য ফার্স্ট ডে অফ ইউর রেস্ট অফ ইউর লাইফ। ওইভাবে কাজ শুরু করবে, মনে করো আজকের দিনটাই তোমার জীবনের প্রথম দিন, বাকি জীবনের প্রথম দিন। সো ইউ স্টার্ট লাইক দ্যাট। আঙ্কেল অনেক ধন্যবাদ, অনেক সময় নিলাম আপনার। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমার পত্রিকাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য, এবং দেশের মানুষকে ধন্যবাদ। ভিউজ বাংলাদেশ, কি বাংলাদেশ? ভিউজ বাংলাদেশ, ভিউজ। তোমাকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, এবং ভিউজ বাংলাদেশকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে। অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা যে আমার দর্শককে ধন্যবাদ, কারণ তাদের জন্যই তো তোমরা আমাকে ডেকেছো, আমি কিছু কথা বললাম সবার উদ্দেশ্যে। ঈদ মোবারক। কোনো শূন্যতা কি কাজ করে? মনে হয় আরও অনেক কিছু করার ছিল। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আমার যেহেতু আশাগুলো ছোট ছোট, আমার বেশিরভাগ ক্ষেত্রে আশা পূরণ হয়েছে, অপূর্ণতা নাই, এটা আমি বলি সবসময়। কিন্তু তারপরেও ব্যাক অফ মাইন্ডে একটা কথা অনেক সময় ভেসে ওঠে মনের মধ্যে, যে হয়তো আরও অনেক কিছু করার ছিল 80 বছরে, করতে পারিনি। তখন আবার প্রশ্ন আসে যে কেন করতে পারিনি। জানি না, হয়তো সুযোগ ছিল না বা নিজে চেষ্টা করিনি, করতে পারতাম কিন্তু করিনি, এরকমও মনে হয় অনেক সময়। তো সেটাকে ব্যর্থতা বলবো কিনা জানি না, কিন্তু ওই যে কথাটা, দীর্ঘ জীবনে অনেক কিছুই করার ছিল, সব কিছু করা হয়নি। কী করা হয়নি আমি জানি না, কিন্তু মনে হয় যেন অনেক কিছু করা হয়নি। হ্যাঁ, একসময় মনে হতো যে একটা ছায়াছবি নির্মাণ করা প্রয়োজন, মানে খুব উৎসাহ বোধ করতাম। কিন্তু পরবর্তীতে কেন জানি আমি পিছিয়ে গেলাম এই জন্য যে ভিডিও মিডিয়াতে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম, এবং তখন প্রতিদিনই কাজ করতাম, 30 দিনই কাজ করতাম মাসের। এবং যে কাজগুলো করেছি আমার মনে হয় সেটা একটা চলচ্চিত্র নির্মাণের চেয়ে কোনো অংশে কম কাজ করিনি বা কম কষ্ট করিনি বা কম প্রচেষ্টা ছিল না। তো সেই হিসাবে আমি বলবো যে চলচ্চিত্র নির্মাণের আনন্দ আমি পাইনি এটা না,
কিন্তু সেই ব্যাপকতাটা জনসাধারণকে দেখাবার সুযোগটা আমার হয়নি, যেহেতু আমি বড় স্ক্রিনের জন্য কোনো কাজ করি নাই। হ্যাঁ, এটা না বলতে পারো যে এটা একটা আমার অপূর্ণতা বলবো না, এটা আমার ফল্ট, আমি করিনি। সুযোগ ছিল, সুযোগ এসেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। এখনো যে করবো না সে কথা বলতে পারি না। আচ্ছা, এটা ভালো যে আপনি এখনো সাহস করছেন, আশা করছেন। সত্যজিতের মতো ঘরের মধ্যে বসেই পুরো একটা সিনেমা বানিয়ে ফেললাম, হতেই তো পারে, তাই না? আমার নিজেরই গল্প আছে অনেকগুলো, যেটা একটা ঘরের মধ্যে 1 ঘন্টার কাহিনী বা 2 ঘন্টার কাহিনী, আমার নিজেরই গল্প আছে, সেটা নিয়েও আমি একটা সিনেমা বানাতে পারি। বানিয়ে ফেলেন একটা একটা। সেখানে মাত্র 2টো চরিত্র, মিনিমাম 90 মিনিট তো হতে হবে নাকি, সেটাও করতে পারি আমি, এখনো বলা যায় না। আমরা আজকের মতো শেষ করি। আপনার দীর্ঘ জীবন থেকে সংক্ষেপে আমাদের বলুন, জীবনটা শেষ পর্যন্ত কেমন? জীবন হচ্ছে একটা কর্মক্ষেত্র, এটা বলার তো আর কোনো দ্বিমত কারো থাকার কথা না। তুমি এখানে এসছো কাজ করতে, তুমি কাজ করবে এবং তোমাকে বাঁচতে হবে কাজ করে। এখন যদি একটি লোক বলে আমার ভালো লাগে না, আমি কী করবো, কেমন করে বাঁচবো, তখন তাকে বলতে হবে যে আনন্দ করবেন, যদি বাঁচতে চান তাহলে আনন্দ করবেন। তখন সে জিজ্ঞেস করে যে কী করে আনন্দ করব, কাজ করবেন, কাজ করলে আনন্দ, ওই আনন্দ থেকেই বাঁচবেন। এই থিওরি আমি চেষ্টা করি ফিল আপ করতে সবসময়। মৃত্যুর কথা মনে হয় আঙ্কেল, বা কেমন অনুভূতি? হ্যাঁ, হয়? মৃত্যুর কথা মনে হয় না, এই কথা বলাটা ভুল। এখন তো ধরো আই এম 80+, সো ইটস হাই টাইম, ইউ নেভার নো হোয়েন ইট উইল হ্যাপেন, সো আই এম রেডি ফর দ্যাট। আল্লাহর কাছে আমি হাত তুলে দিয়েছি, আল্লাহকে আমি সবসময় বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সেখানে কোনো কমতি নাই। আমি প্রতি মুহূর্তে আমি বলি আল্লাহ একটু ভালোভাবে সুন্দরভাবে নিয়ে যেও, যত কষ্ট কম দেবে ততই কৃতজ্ঞতা বাড়বে আর কি।